অন্যদিন এই একই পথ কত তাড়াতাড়ি ফুরিয়ে যায়, কিন্তু আজ কিছুতেই যেন ফুরোচ্ছিল না পথ। কেঁদে কেটে চোখ মুখ ফুলে গেছে রূপকথার। ওর খালি মনে হচ্ছিল সবাই ওকেই দেখছে। যেখানে যত ফিস ফিস কানে আসছিল সবই যেন ওকে নিয়ে। এই ভিড়ের থেকে নিজেকে লুকোতে পারলে বোধহয় একটু শান্তি পাবে ও। বাস থেকে নেমে একটা সিগারেট ধরালো। বুকের মধ্যে যতখানি কষ্ট জমেছিল সব যেন ধোঁয়া হয়ে বেরিয়ে যেতে চাইছে। চোখ মুছছে আর সিগারেট খাচ্ছে রূপকথা। হঠাৎ কোত্থেকে একটা পুলিশ এসে বলল, ম্যাডাম সাইডে আসুন। পুলিশটার দিকে তাকালো রূপকথা। ওর চোখ লাল হয়ে গেছে। পুলিশটা অমন চোখ দেখে ঘাবড়ে গেছিল প্রথমে। জিজ্ঞেস করল, আপনার শরীর ঠিক আছে? কোনো সমস্যা? ঘাড় নাড়ল রূপকথা। ও তখনও বুঝতেই পারছিল না ওকে কেন সাইডে আনা হয়েছে। পুলিশটা একখানা চাঁদা কাটার বিল বই বার করে বলল, 200 টাকা দিন। চমকে গেল রূপকথা। আপত্তি করে বলল, কেন 200 টাকা কেন? পুলিশটা রূপকথার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। তারপর বলল, এই যে আপনি স্টেশনের ধারে দাঁড়িয়ে ধোঁয়া ওড়াচ্ছেন, তার একটা ফাইন আছে না? আপনি জানতেন না? রূপকথা ঘাড় নেড়ে জানালো সে জানত না। পাশে আরেকজন পুলিশকর্মী মুড়ি খাচ্ছিল। তার মুড়ির ঠোঙা থেকে এক মুঠো মুড়ি তুলে নিয়ে মুখে পুড়ল প্রথম পুলিশটা। তারপর দুটো হাত ঝেড়ে বলল, আপনার তো জেনে সিগারেট ধরানো উচিত ছিল। একবার ধরিয়ে যখন ফেলেছেন, জানেন কি জানেন না আর দেখব না। 200 টাকা দিন, নালে গাড়িতে উঠুন। এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। তবে এইটুকু বুঝতে পারছিল গাড়িতে তোলার ব্যাপারে পুলিশের নিজেরও খুব একটা ইচ্ছে নেই। 200 টাকা দিয়ে ঝামেলা মেটালি যেন শান্তি পাবে ওরা। পার্স খুলে রূপকথা দেখল একটা 100 টাকার নোট আর 10 টাকার কয়েন। সব মিলিয়ে 200 হয়তো হয়ে যেতে পারে, কিন্তু সব এখানে দিয়ে দিলে বাড়ি ফিরবে কি করে? পুলিশটার দিকে তাকিয়ে বলল, ক্যাশ নেই। হিসেব মতো পুলিশ এসব ব্যক্তিগত অ্যাকাউন্টে নিতে পারে না। তাই রূপকথা ভেবেছিল ক্যাশ নেই বলে আচ্ছা গেড়োয় ফেলেছে পুলিশটাকে। কিন্তু পুলিশটার কাছে এই প্রশ্নের উত্তর রেডিই ছিল। খানিকটা দূরেই একটা ছেলে সানগ্লাস বিক্রি করছে, নীল রঙের। ওই ছেলেটার দিকে আঙুল দেখিয়ে বলল, ওকে গিয়ে অনলাইন করে দিন, ও আপনাকে 200 টাকা ক্যাশ দিয়ে দেবে। তাড়াতাড়ি করুন, আমার সময় নেই। রূপকথা আর কি করবে? শেষমেশ সানগ্লাসের ছেলেটাকেই অনলাইন করলো। 200 টাকা নিয়ে এসে পুলিশটার হাতে ধরালো। পুলিশটা একটা রসিদ কেটে দিল রূপকথাকে। রূপকথা তারপর নিজের রাস্তা ধরল। ট্রেনে বসে ওর খেয়াল হলো ও এক গভীর দুঃখে নিমজ্জিত ছিল। ভালোভাবে দম পর্যন্ত নিতে পারছিল না। মাঝখানে সিগারেট ফাইন করতে গিয়ে দুঃখের ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেছে। এই 200 টাকা গচ্চা যাওয়ার দুঃখ এসে রাহুলের গায়েব হওয়ার দুঃখটাকে আবছা করে দিয়েছে। রূপকথার একথা ভাবতে কেমন একটা লাগলেও এই যে সত্যি, তাতে কোনো সন্দেহ নেই। বাড়ি ফিরে তখনও রূপকথাকে একটা সিদ্ধান্ত নিতে হতো। ও কি যাবে নাকি যাবে না? ব্যাগটা অনেকদিন ময়লা হয়েছে। সুলেখা দেবী একদিন অন্তর অন্তর বলেছিল কাচতে দেওয়ার জন্য। রূপকথা এসব নিয়ে ভাবছিল, এমন সময় সুলেখা দেবী ঘরে ঢুকল। জিজ্ঞেস করল, কি রে, আজ তো আর বেরোবি না? ব্যাগটা নি, কাচতে দিয়ে দেবো। ব্যাগে এমনিও কিছু ছিল না, কিন্তু বিরক্ত হয়ে রূপকথা বলল, যাও তো যাও, নিয়ে যাও। আরও যা যা কাচতে ইচ্ছে হয় নিয়ে গেলে কেচে দাও। আমাকে একটু শান্তি দাও প্লিজ। সুযোগ বুঝে 2-3টে জামা ব্যাগ সব নিয়ে সুলেখা দেবী চলল কাচতে দিতে। পিন্টুর মা জামা কাপড় কাচে আর বাসন মাজে। এত কিছু কাচার আছে দেখে তার তো চক্ষু চড়ক গাছ। মুখ বেজার করে বলল, দিদি একদিনে এত কাচতে হবে? সুলেখা দেবী কোনো উত্তর দিল না। ওর সামনে সব নামিয়ে রেখে চলে এলো। পিন্টুর মা মুখ বেঁকিয়ে জামা কাপড় ব্যাগ সব সোজা উল্টো দেখে নিচ্ছিল। হঠাৎ একটা কাগজ পড়ে থাকতে দেখে সুলেখা দেবীকে ডাক দিল, দিদি, ও দিদি, শুনে যাও,
দেখো দাদাবাবুর কাগজ বোধহয় পড়ে গেছে। সুলেখা দেবী এসব ক্ষেত্রে অল্প কথার মানুষ, কাজ কিভাবে করা হয় ভালোই জানে। চুপচাপ এলো, কাগজটা নিয়ে সেরকমই নির্বাকভাবে চলে গেল। রাতে খাবার টেবিলে বসে সঞ্জীববাবু রূপকথার দিকে তাকিয়েছিল। রূপকথা খাবার মুখে তুলছিল আর মাঝে মধ্যেই চোরের মতো বাবার দিকে তাকাচ্ছিল। সঞ্জীববাবু একটা কথাও বলল না। রূপকথা নিজেই জিজ্ঞেস করল, কিছু বলবে? জলের গ্লাস থেকে নির্বিকারভাবে বেশ অনেকটা জল খেল সঞ্জীববাবু। তারপর রূপকথার দিকে তাকিয়ে বলল, তুই সিগারেট খাচ্ছিস অনেক দিন ধরে, জানি, দেখেছি, তাও কিছু বলিনি। কিন্তু তা বলে তুই সঞ্জীব দস্তিদারের মেয়ে হয়ে সিগারেট নিয়ে কেস খাবি? হ্যাঁ, ইজ ইট কুল? রূপকথা কি বলবে বুঝতে না পেরে ফিক করে হেসে ফেলল। বাবার দিকে তাকিয়ে বলল, তুমি না, মানে সত্যি? সঞ্জীববাবু গম্ভীর গলায় বলল, আমি আর কি করছি না রূপকথা। ফার্দার যদি তোকে কোনো কেস খেতে দেখেছি খুব খারাপ হবে। মুখের হাসি চেপে ঘাড় নাড়ল রূপকথা। ওর দুঃখে কি ওর বাড়ির লোকের মাথাটা একদম গেছে? না হলে বাবা কোনোদিন বলে এমন কথা? সিগারেট খাওয়া যাবে অথচ কেস খাওয়া যাবে না, কি অদ্ভুত ব্যাপার। সে রাতের মতো বিছানা দখল করল রূপকথা। সকালের কথা সকালে ভাবা যাবে। আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভাবলেই সমস্যা হয়। দুদিকেই আস্তে আস্তে হাজার খানেক যুক্তি এসে জড়ো হয়, তারা নিজেদের মধ্যে হাতাহাতি লাগিয়ে দেয়। সেই যুদ্ধের কোনো শেষ নেই, কেউ হারেও না, কেউ জেতেও না। মাঝখান দিয়ে মানুষ কনফিউশনে ভোগে। তাই রূপকথা ঠিক করেছে একেবারে ওই সময়ই ভাববে। যা করতে ইচ্ছে করবে সেটাই করবে, আর যেটাই করবে সেটার জন্য আফসোস করবে না। এই পাবলু কিংবা রাহুলের জন্য আফসোস করার কোনো অর্থ হয় না। তাছাড়া দেবদত্তবাবুর মতো একজন মানুষ ওকে ভরসা করে, সেই ভরসার মান রাখতে গেলে এমন খামখেয়ালি হলে চলবে না। মাথার মধ্যে চিন্তা এই কক্ষপথে ঘোরার সঙ্গে কাল নীতি নৃত্যে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েই গেছিল। তারপরই ঘুম এলো রূপকথার। পরদিন ঘুম ভাঙার পর জীবনের আর এক অধ্যায় শুরু হলো রূপকথার। এই অধ্যায়ে আপাতত পাশে কেউ নেই। রূপকথার এতখানি যাতায়াতে ও একেবারে একা হয়ে গেছিল। ট্রেনে বাসে চোখ ঘুরিয়ে শুধু মানুষের গতিবিধি দেখে যাওয়া। মাঠ থেকে বের করে দিয়ে জীবন যেন আচমকা ওকে দর্শকের আসনে বসিয়ে দিয়েছিল। মূল খেলায় ওর কোনো ভূমিকা নেই, শুধু তা দেখে আনন্দ বা বিরক্তি প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু আনন্দ আর কোথায়? চারদিকে বিরক্তিই দেখতে পাচ্ছিল। ঝাঁটা কাঠির মতো গোঁফওয়ালা লম্বা একটা লোক বাসের সঙ্গে যেন টাল সামলাতে পারছে না, প্রায়শই এসে ওর ঘাড়ে পড়ছিল। দূরে একটা বাচ্চা ছেলের নাক দিয়ে গড়িয়ে পড়ছে সর্দি জল, আর সে ছেলে তা লুকোনোর জন্য জিভের সাহায্য নিচ্ছে। সেদিকে তাকাতে না পেরে চোখ ঘুরিয়েই দেখল একটা লোক ড্যাব ড্যাব করে ওর বুকের দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল। সঙ্গে একজন থাকলে এইসব জিনিসপত্র কম চোখে পড়ে, আর চোখে না পড়লেই পৃথিবী মসৃণ, পৃথিবী মধুর। এইসব পেরিয়ে ফুলবাগানে নীতি নৃত্যের অফিসে পৌঁছল রূপকথা। রূপকথাকে আসতে দেখে দেবদত্তবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাত দুটো বুকের কাছে এনে বলল, এসো এসো, আমি জানতাম তুমি আসবেই। আমার চোখ কখনো মানুষ ভুল চেনে না। ইউ আর আ ডায়মন্ড রূপকথা, কয়লার সাথে নিজেকে গুলিয়ে ফেলো না, তোমাকে অনেক দূর যেতে হবে। ভুলভাল চিন্তা মাথায় ঘুরছিল, তার উপর মাথায় রোদ লেগে এমনি মাথা ঘুরছে। এই অবস্থায় অনেক দূর যাওয়ার প্রসঙ্গ শুনে ঢোক গিলল রূপকথা। দেবদত্তবাবুর সামনে যে চেয়ার রাখা ছিল ওখানেই ধপ করে বসে পড়ল।